আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা তোমাদের ইতিমধ্যে কিন্তু টেস্ট পরীক্ষা শেষ করেছো। তো তোমাদের সকলের মাথায় এখন হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে টেনশন কাজ করছে। তো এই দিক বিবেচনা করে আমি কিন্তু তোমাদের সকল বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে ভিডিও আপলোড করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি ফাইনাল সাজেশন দেব। তোমাদের যারা সায়েন্সে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সমাজ বা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় যে সাবজেক্টটা আছে, এটাই কিন্তু হচ্ছে ভালো একটা রেজাল্ট করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ এখানে কিন্তু হচ্ছে আর্টস এবং হচ্ছে কমার্সের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে এটার ভিতরে ইনপুট করা হয় এবং প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এখানে আছে, যেটা আসলে অন্যান্য সাবজেক্টের থেকে একটু জটিল মনে হয় এই সাবজেক্টটা। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক স্টুডেন্টের কিন্তু হচ্ছে প্রতি বছর এই সাবজেক্টে খুব খারাপ একটা রেজাল্ট করে। এর পিছনে সবথেকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দায়ী হিসাবে মানে দাঁড় করানো যায়, সেটা হলো কিন্তু 1 নম্বর হচ্ছে সঠিক একটা সাজেশন, 2 নম্বর হচ্ছে সঠিক একটা গাইডলাইন, 3 নম্বর আরেকটা বিষয় থাকে সেটা হলো এমসিকিউ নিয়ে, যেটা নিয়ে তোমাদের সবার মনে একটা প্রশ্ন যে এমসিকিউর একটা সাজেশন। সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে তোমাদের সঠিক একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যেহেতু ভালো একটা সময় আছে পরীক্ষার আগ পর্যন্ত, সো এই সময়টুকু তোমরা কিভাবে কি পড়াশোনা করবা তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দেব। সাথে তোমাদের এমসিকিউ নিয়ে যে টেনশন আছে সেই এমসিকিউর টেনশন দূর করার জন্য সেখানেও কিছু কথা থাকবে শেষের দিকে। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা তুমি যেন মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি যেমন একটা সুন্দর সাজেশন পাবে, সাথে তুমি হচ্ছে সেই সুন্দর সাজেশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বা সেই সুন্দর সাজেশন ফলো করে সুন্দর একটা রেজাল্ট তুমি অর্জন করার জন্য যে সুন্দর একটা বা পরিপূর্ণ একটা গাইডলাইন দরকার সেটা দিয়ে দেব, সাথে এমসিকিউ তো থাকবে। ঠিক আছে? তো তোমাদের যদি প্রশ্নের প্যাটার্নটা একটু বুঝাই দিই, তাহলে আমি মনে করি সাজেশনটা বোঝার জন্য তোমাদের সুবিধা হবে। কারণ তোমাকে আমি যদি প্রশ্নের প্যাটার্নটা ধরাই দিতে পারি এবং কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই অধ্যায়গুলো যদি তোমাকে আমি চিহ্নিত করে দিতে পারি, তাহলে হচ্ছে তুমি সাজেশন নিজে তৈরি করে নিতে পারবে। আমি সব ক্ষেত্রে মানে সব সাজেশনের ক্ষেত্রে কিন্তু এই চেষ্টাটাই করে থাকি যে অধ্যায়গুলো কোন অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলোকে আমি জাস্ট আইডেন্টিফাই করে দিই এবং তোমাদের উপরেই সাজেশনটা ছেড়ে দিই। এই জন্য কারণ যখন তুমি পুরো সব 16টা অধ্যায় সম্পর্কে জানবা যে এই অধ্যায়গুলোর ভিতরে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কারণ সিকিউর জন্য আমি সবসময় বলে থাকি যে সিকিউর জন্য সাজেশনে এই জন্যই কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে আসলে সৃজনশীল প্রশ্ন না হলে সৃজনশীলের আসলে পূর্ণতা আসে না। ঠিক আছে? সো আমি তোমাদের সেই জিনিসটা একটু দেখাবো। তোমাদের প্রশ্ন হয় তোমার হচ্ছে 11টা, যেখান থেকে অ্যান্সার করতে হয় 7টার। ঠিক আছে? তো এই 7টা প্রশ্নের জন্য তোমাকে ফাইট করতে হচ্ছে 16টা অধ্যায়ের সাথে। আমার দরকার 7টা প্রশ্ন কমন। সেজন্য আমি 16টা অধ্যায় আসলে একজন সৃজনশীলের জন্য যে পড়বো এমনটা কিন্তু বিষয় না, এবং 16টা অধ্যায় পড়লে আসলে সৃজনশীলের জন্য ভালো একটা সুন্দর প্রিপারেশন নেওয়াও যায় না। সৃজনশীলের জন্য তুমি সেই অধ্যায়গুলোকেই টার্গেট করবা যে অধ্যায়গুলো থেকে মাস্ট বা হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা অধিকাংশ বা অনেক অংশে বেশি থাকে। ঠিক আছে? তো সেই অধ্যায়গুলো কোনগুলো? দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এটা থেকে সৃজনশীলের জন্য আমি বলবো তেমন একটা গুরুত্বপূর্ণ না এই অধ্যায়টা। সো সৃজনশীলের জন্য এই অধ্যায়টাকে তোমরা বাতের খাতায় রাখতে পারো, কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো এমসিকিউর ক্ষেত্রে এই অধ্যায়টাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু সৃজনশীলের জন্য তোমরা হচ্ছে প্রথম অধ্যায়টাকে স্কিপ করবা। ঠিক আছে? তারপর হচ্ছে স্বাধীন বাংলাদেশ, এই অধ্যায় থেকে প্রায় বছর প্রায় বোর্ডেই হচ্ছে একটা প্রশ্ন আসে। সৌরজগৎ ও ভূমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো 9-10-এ, সেখানেও দেখেছো এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এবং এটা থেকে প্রায় বোর্ডে হচ্ছে একটা প্রশ্ন থাকে। এরপর একটু পরে দুইটা অধ্যায় লক্ষ্য করো, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এবং হচ্ছে বাংলাদেশের নদ নদী প্রাকৃতিক সম্পদ। তো এই দুইটা অধ্যায় কিন্তু প্রকৃতি নিয়ে, আমাদের দেশের যে তোমার হচ্ছে জলবায়ু বা প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, দুইটা অধ্যায় কিন্তু সেই বিষয় নিয়ে, এবং এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে কিন্তু একটা প্রশ্ন হয়। এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে তোমার হচ্ছে একটা প্রশ্ন হয় 4 এবং 5। তুমি যদি 4 পড়ো তাহলে তোমাকে 5 অবশ্যই পড়তে হবে, কারণ এই দুইটা অধ্যায় তোমার হচ্ছে সমন্বয় করে একটা প্রশ্ন তৈরি করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে রাষ্ট্র নাগরিকত্ব আইন, এই যে অধ্যায়টা আছে, ঠিক আছে, এই অধ্যায় থেকে কিছু কিছু বোর্ডে প্রশ্ন আসে, আবার কিছু কিছু বোর্ডে
প্রশ্ন আসে না, তার মানে এটার গুরুত্বটা কম। তারপর হচ্ছে তোমার 7 নম্বরে হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ, আরও একটা আছে, এটা থেকে তোমার হচ্ছে মাঝে মধ্যে প্রায় বোর্ডই তোমার দেখা যায় একটা প্রশ্ন আসে, এবং বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, এটা থেকে প্রায় বোর্ডই হচ্ছে একটা প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। জাতিসংঘ ও বাংলাদেশ এই যে অধ্যায়টা আছে, এইটা থেকে তোমার হচ্ছে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, মাঝে মধ্যে দেখা যায় আবার আসে না, অর্থাৎ কিছু কিছু বোর্ডে খুব কম, তাও মানে খুবই কম, এবং কিছু কিছু বোর্ডে আবার দিয়ে থাকে। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বের দিক থেকে খুবই কম গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়নে অবশ্যই এই অধ্যায়টাকে ক্রস করো, এই অধ্যায়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, সৃজনশীলের জন্য এটাকে বাদ দিতে পারো। এবং হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক যে বিষয়টা আছে, এই অধ্যায় থেকে তোমার প্রায় বোর্ডেই একটা সৃজনশীল দিয়ে থাকে। অর্থনৈতিক নির্দেশক সমূহ, এটা থেকেও প্রায় বোর্ডে একটা সৃজনশীল দিয়ে থাকে। বাংলাদেশের সরকার ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা, এটা থেকেও তোমার হচ্ছে প্রায় বোর্ডেই একটা সৃজনশীল তোমার হচ্ছে দিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং তোমার হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো, এটা থেকে মাঝে মধ্যে মাঝে মধ্যে দেয়, আবার হচ্ছে মাঝে মধ্যে দেয় না। 15 এবং হচ্ছে 16, এই দুইটা মিলিয়ে আবার একটা প্রশ্ন হয়। কেন? কারণ হচ্ছে তোমার বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা, দুইটাই হচ্ছে সমাজ নিয়ে। তো এই দুইটা মিলিয়ে তোমার একটা প্রশ্ন থাকবেই মাস্ট, 100%। তুমি এখান থেকে একটা 100% পাবা, এখান থেকে একটা 100% পাবা, কেউ বুলেট মেরেও তোমার হচ্ছে দূর করতে পারবে না, ঠিক আছে। তাহলে একটু প্রশ্নগুলো দেখো। আমার প্রশ্ন আসে কয়টা? 11টা। 1 2 3 4 5 6 7 8 9। এই যে তোমার হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো দিলাম, এগুলো থেকে দেখা যায় এই দুইটা থেকে আসলো, এটা থেকে আসলো না, আবার এই দুইটা থেকে আসলো, এটা থেকে আসলো না, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 9টা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনগুলো? সরি, অধ্যায় কিন্তু 9টা হবে না, অধ্যায় কিন্তু হবে আরো, তোমার হচ্ছে 9 এর সাথে 2টা যোগ হবে, 11টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। সো এই 11টা অধ্যায়কে তুমি প্রায়োরিটি লিস্টে সবার উপরে রাখবা। তো সেইটা কি কি? 2 অধ্যায়, কারণ এটা থেকে প্রায় বোর্ডে একটা প্রশ্ন আসে। 3 অধ্যায়, এটা থেকে প্রায় বোর্ডে একটা প্রশ্ন আসে। 4 5 অধ্যায় পড়লে তুমি মাস্ট একটা সৃজনশীল কমন পাবা, এটা 1000% শিওর দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এটা থেকেও 1000% শিওর দিয়ে রাখতে পারো। তারপর হচ্ছে রাষ্ট্র ও নাগরিক আইন, এটা দিয়ে মাঝে মধ্যে আসে, এটা গুরুত্ব দিক থেকে কম। তোমার হচ্ছে 7 অধ্যায়কে অবশ্যই গুরুত্ব দিবা, 8 অধ্যায়কে গুরুত্ব দিবা, 9 অধ্যায়কে তেমন একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, মাঝে মধ্যে প্রশ্ন আসে। 10 অধ্যায়কে গুরুত্ব দেওয়ারই দরকার নেই। 11 অধ্যায়কে গুরুত্ব দিবা, 12 অধ্যায়কে গুরুত্ব দিবা, 13 অধ্যায়কে গুরুত্ব দিবা, তোমার হচ্ছে 15 এবং 16 অধ্যায়কে গুরুত্ব দিবা। তো সৃজনশীলের জন্য তোমাদের যে প্যাটার্নটা বা হচ্ছে যে বিষয়টা বললাম এবং যে অধ্যায়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা বেশি বললাম, এই অধ্যায়গুলোকে খুব সুন্দরভাবে আঁকড়াই ধরতে হবে। এগুলো থেকে তোমার কোনো কিছু মিস করা যাবে না। যদি তুমি হচ্ছে 80+ বা হচ্ছে 90+-এর চিন্তা করো, বুঝতে পারছো? তো তোমাদের সৃজনশীল সাজেশন এটাই। এখন কথা হলো, তোমার কাছে একটা অধ্যায় জটিল মনে হতে পারে, একটা অধ্যায় স্কিপ করো, কিন্তু একটা অধ্যায় স্কিপ করলে যে তোমার হচ্ছে 7টা কমন পাবা না, না। তুমি যদি হচ্ছে এখানে যে 11টা অধ্যায় বলছি, তোমার সেই 11টা অধ্যায় থেকে তুমি 11টা কমন পাবা না, 11টা অধ্যায় থেকে 100% 11টা কমন পাবা না, কিন্তু এই 7টা সৃজনশীল তুমি 1000% কমন পাবা, ঠিক আছে। আমার দরকার 7টা সৃজনশীল কমন, তো আমার তো 11টা দরকার না, আমার 7টা দরকার সৃজনশীল কমন। এবং তোমাকে যেই কটা অধ্যায় আমি দেখাইছি, এই কটা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো, তুমি 1000% শিওর থাকো তুমি 7টা সৃজনশীল কমন পাবা, ঠিক আছে। 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 5, তারপর হচ্ছে 7 8, তারপর হচ্ছে 11 12 13, 14 দরকার নেই, 15 এবং হচ্ছে 16, এই কটা অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করো সৃজনশীলের জন্য। এরপরে হলো যে সৃজনশীল কমপ্লিট হলো বা সাজেশনটা কমপ্লিট হলো, এটা আমাদের জন্য সাজেশন। এখন পড়বো কিভাবে? কথা থাকে না, যে সময়টুকু আছে সেটা পড়ার জন্য তোমাদেরকে আমি যে পরামর্শটা দিব সেটা হলো, টেস্টে পরীক্ষা দিয়েছো, রেজাল্টও অনেকে দিয়ে দিছে, টেস্টে তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে, তুমি কোন জায়গায় এখনো দুর্বল, সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করো। এবং সেকেন্ড যে বিষয়টা খেয়াল করবা, যে তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার আছে কিনা। বেসিক বলতে কি বুঝো? বেসিক বলতে তোমার এই যে প্রথম অধ্যায়টাকে আমি যদি ধরি, যে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এই অধ্যায়ের ভিতরে কি কি টপিক আছে, সেই টপিকগুলো কি তুমি আসলে মোটামুটি জানো কিনা, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার করতে হবে সবগুলো অধ্যায়ের।
তারপর হচ্ছে তোমাকে যে আমি অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বলেছি, এই অধ্যায়ের ক নাম্বার, খ নাম্বার সৃজনশীল এমসিকিউ এমনভাবে প্রস্তুত করো যেন ওখান থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন তুমি প্রশ্ন অ্যান্সার করার জন্য প্রস্তুত থাকো। ঠিক আছে, এই হলো 3টা। তারপর হচ্ছে তোমার যখন সব বইটা কমপ্লিট হবে তখন তুমি টার্গেট নিয়ে নিয়ে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা, যে আমি 8 দিনের ভিতরে এই বইটা রিভিশন দিব, 5 দিনের ভিতরে এই বইটা আবার রিভিশন দিব। যত বেশি রিভিশন দিবা তত বেশি হচ্ছে তোমার মনে থাকার জায়গাটা কি আরো স্ট্রং হবে, অর্থাৎ তুমি যা পড়বা সেটা মনে থাকার মানে মনে থাকার বিষয়টা যা আছে সেটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে, সো তোমাকে হচ্ছে অবশ্যই বারবার রিভিশন দিতে হবে, এবং সাথে তোমার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা অবশ্যই বেশি করে দিতে হবে। যত তুমি মডেল টেস্ট পরীক্ষা দিবা তত তোমার হচ্ছে পরীক্ষার যে একটা ভয় থাকে সেটা কেটে যাবে, এবং সাথে হচ্ছে নিজেকে যাচাই করার একটা মাধ্যম হবে। সো বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা। এরপরে তুমি হচ্ছে যদি এই মানে জিনিসগুলো হচ্ছে ধারাবাহিকতা রাখতে পারো, অর্থাৎ এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত যদি তুমি এটা হচ্ছে কন্টিনিউ করে যেতে পারো, তাহলে কিন্তু তুমি খুব ভালো একটা রেজাল্ট, অর্থাৎ তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা স্বপ্নের রেজাল্ট থাকে 80+, 90+ মার্কস, এই সাবজেক্টে অর্জন করা সম্ভব। ঠিক আছে, এখন হলো লাস্ট যেই কথাটা, এমসিকিউ। সবাই অনেকে শুনি যে এমসিকিউ একটা সাজেশন দেয়। আরে বোকা, এমসিকিউ কোনো সাজেশন হয়? আজ পর্যন্ত যে জায়গায় তোমরা এমসিকিউর সাজেশনের জন্য গেছো বা যেসব জায়গায় এমসিকিউর সাজেশন পেয়েছো ওগুলো ফলো করে বাস ছাড়া, নিজের জন্য নিজে বাস রেডি করা ছাড়া আর কিছুই কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। কারণ এমসিকিউর জন্য কোনো সাজেশন হয় না, কোনো সাজেশন হয় না। কেন? কারণ এমসিকিউ কোন জায়গা থেকে দিবে যে প্রশ্নটা করে সে নিজেও জানে না তখন। ঠিক আছে, সো এমসিকিউর জন্য সাজেশনের জন্য কেউ লাফাবে না, আর কোথাও সাজেশন পড়লে সেটা ফলো করবে না। এমসিকিউর জন্য তোমার সবগুলো অধ্যায় পড়তে হবে, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। যখন তোমার হচ্ছে বেসিকটা ক্লিয়ার হবে তখন তুমি জাস্ট হচ্ছে তোমাদের গাইড বই বা নোট বই যেটা বলো সেখানে যতগুলো এমসিকিউ আছে, টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে সেগুলো বারবার হচ্ছে তুমি পড়বা এবং হচ্ছে বারবার রিভিশন দিবা। যত বেশি রিভিশন দিবা তত হচ্ছে তুমি এমসিকিউতে ভালো করার প্রবণতা তোমার বেড়ে যাবে। ঠিক আছে, সো এমসিকিউতে ভালো করার এটাই হচ্ছে টেকনিক, এবং এই টেকনিক ফলো করো তাহলে হচ্ছে ইনশাল্লাহ এমসিকিউতেও ভালো করবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সকল সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো সাবজেক্টের হয়ে গেছে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো সামনে দেওয়া হবে। সো যারা সেই সাজেশনগুলো পাওনি তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিও অপশনে গিয়ে তোমরা হচ্ছে পূর্বের সাজেশনগুলো দেখে নিবা, এবং এটাই হচ্ছে ফাইনাল সাজেশন ফাইনাল পরীক্ষার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পূর্বের সাজেশনগুলো দেখো না, এবং পরবর্তী সাজেশনগুলো যাতে তুমি খুব দ্রুত হাতের নাগালে পাইতে পারো সেজন্যই কিন্তু তোমাকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সো আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।